ইতিহাসের টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হলো ঔপনিবেশিক আমলের বিজ্ঞানের অগ্রগতি কিভাবে প্রশাসনিক ক্ষেত্রে সহায়তা দান করেছিল। তো আমরা জানি যে 190 বছর ধরে ইংরেজরা ভারতে ঔপনিবেশিক শাসন ও শোষণ চালিয়েছিল। এই 190 বছরে প্রশাসনিক স্তর থেকে বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতি অবশ্যই ঘটেনি। প্রকৃতপক্ষে ইংরেজদের মূল উদ্দেশ্যই ছিল ভারতীয় অর্থনীতি এবং রাজনীতিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ইংল্যান্ডের স্বার্থে ভারতীয় অর্থনীতিকে ব্যবহার করা, এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। ফলে খুব স্বাভাবিকভাবেই ভারতকে তারা কাঁচামাল সংগ্রহের একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং ইংল্যান্ডের শিল্পজাত পণ্য সামগ্রীর বাজারজাত করার একটা উন্মুক্ত ক্ষেত্র হিসাবে ভারতকে বা বলা ভালো ঔপনিবেশিক ভারতকে ব্যবহার করতে চেয়েছিল। ফলে খুব সহজেই অনুমেয় যে এই রকম একটা পরিস্থিতিতে যেখানে ঔপনিবেশিক ইংরেজ কর্তৃপক্ষের মূল লক্ষ্যই হচ্ছে ভারতীয় অর্থনীতিকে শোষণ করা, সেখানে আধুনিক বিজ্ঞান প্রশাসনের মূল হাতিয়ার ছিল না। এই কারণেই 1784 খ্রিস্টাব্দে যখন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই এশিয়াটিক সোসাইটির মূল প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্সও সাহিত্য এবং সাংস্কৃতিক স্তরে ভারতকে বিশ্লেষণ করার চেষ্টা করেছিলেন। অতীত ভারতের যে ধর্মভিত্তিক চিত্রায়ন করা হয়েছিল, সেখানে বিজ্ঞানকে সম্পূর্ণভাবে বর্জন করা হয়েছিল। শুধুমাত্র কুসংস্কার, অজ্ঞতা এবং অন্ধকারাচ্ছন্ন জীবনের কথাই সেখানে বিশদে উল্লেখ করা হয়েছিল। অথচ ভারতের যে উন্নত জ্যোতির্বিজ্ঞান, গণিত, চিকিৎসাশাস্ত্র, সেই বিষয়গুলো একেবারেই আমল দেওয়া হয়নি। সুতরাং প্রশাসনের প্রাথমিক পর্বেই কিন্তু ভারতে বিজ্ঞানের বিষয়টি, অর্থাৎ প্রাক ঔপনিবেশিক পর্বে ভারতের যে বিজ্ঞান চিন্তা, সেটিকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছিল। ঊনবিংশ শতকের প্রথম দিক থেকে প্রশাসনিক স্তরে বেশ কিছু রদবদল ঘটে, যেখানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভূতাত্ত্বিক, ভৌগোলিক গবেষণার মাধ্যমে প্রকৃত অর্থে ভারতীয় প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করতে চেয়েছিল। আমরা জানি যে ঊনবিংশ শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের দ্বিতীয় পর্যায়ে চলেছিল। এই দ্বিতীয় পর্যায়ে ইংল্যান্ডের শিল্পোন্নত কারখানাগুলির প্রয়োজনে ভারতীয় কাঠ, খনিজ সম্পদ, কয়লা, লোহা প্রভৃতি পণ্য সামগ্রীর চাহিদা ছিল অত্যধিক বেশি। ফলত ভূতাত্ত্বিক, উদ্ভিদ এবং ভৌগোলিক গবেষণার মাধ্যমে প্রকৃত অর্থে তারা ভারতীয় প্রাকৃতিক সম্পদের শোষণ করতে চেয়েছিলেন। ফলে এই সময় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা বোটানিক্যাল গার্ডেন বা 1865 সালে বন আইন, ফরেস্ট অ্যাক্ট পাশ করা হয়েছিল। এগুলো প্রশাসনিক স্তরে বাধ্যত মনে হতে পারে যে বিজ্ঞানের
অগ্রগতি এবং বিজ্ঞানকে হাতিয়ার করে ভারতীয় প্রশাসনকে ব্যবহার করার একটা প্রচলন ঔপনিবেশিক আমলে শুরু হয়েছিল। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে মুখ্য উদ্দেশ্যই ছিল কিন্তু ভারতীয় অর্থনীতি এবং প্রাকৃতিক সম্পদকে শোষণ করা। সুতরাং সেখানে বিজ্ঞানসম্মতভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিজ্ঞানকে হাতিয়ার করে ব্রিটিশ কর্তৃপক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তুলবে এমনটা ভাবা ঠিক নয়। অন্যদিকে বিজ্ঞানের অগ্রগতির যে মূল বিষয় পদার্থবিদ্যা বা ফিজিক্স এবং রসায়ন বিদ্যা বা কেমিস্ট্রি পুরোপুরি অবহেলিত হয়েছিল। এমনকি 1835 সালে যে মেকলে মিনিট, যেখানে ইংরাজি শিক্ষার উপরেই অধিক গুরুত্ব দেওয়া হয়েছিল, সেখানেও এই পদার্থবিদ্যা বা ভৌতবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছিল। সেখানে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি বিষয়গুলো ছিল একেবারেই অপাংক্তেয়। এর থেকে সহজেই অনুমান করা যায় যে তৎকালীন ঔপনিবেশিক কর্তৃপক্ষ মূলত ভারতে কেরানি তৈরির তাদের সহযোগী কেরানি শ্রেণী তৈরির উদ্দেশ্যেই ইংরাজি শিক্ষার প্রসারের কথা বলেছিল। অন্যদিকে বিজ্ঞান শিক্ষা যে একেবারেই অপ্রতুল ছিল এমনটা নয়। বিজ্ঞান শিক্ষা ছিল, তবে তার মূল উদ্দেশ্যই ছিল ভারতীয়দের চরিত্র গঠন এবং মানোন্নয়ন। সেখানে স্বাধীন বিজ্ঞান চিন্তা, বিজ্ঞানের গবেষণা, এই রকম চিন্তা কিন্তু তৎকালীন ভারতীয়দের মধ্যেও লক্ষ্য করা যায়নি। এর মধ্যে কয়েকজন ব্যতিক্রমী বিজ্ঞানী অবশ্যই ছিলেন, যাদের মধ্যে মহেন্দ্রলাল সরকার বা রাধানাথ সিকদারের কথা বিশেষভাবে উল্লেখ করা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মূলত চরিত্র গঠন এবং মান উন্নয়নের মধ্যেই ভারতীয়দের বিজ্ঞান চিন্তা সীমাবদ্ধ ছিল এবং প্রশাসনিক স্তর থেকেও সেই বিষয়টিকেই প্রাধান্য দেওয়া হতো। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, যথা টেলিগ্রাফ এবং রেলপথের বিস্তার ঔপনিবেশিক কর্তৃপক্ষের আমলেই ঘটেছিল। এর থেকে মনে হতে পারে যে সেই সময় উন্নত যোগাযোগ ব্যবস্থার যে প্রযুক্তি প্রশাসনিক স্তর থেকে ভারতে আরোপ করা হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে এই যে টেলিগ্রাফ বা রেলপথের বিস্তার, সেটা সম্পূর্ণভাবেই ছিল ইউরোপ তথা ইংল্যান্ড নির্ভর। অর্থাৎ সমস্ত প্রযুক্তি, সমস্ত যন্ত্রপাতি, সমস্ত ইঞ্জিনিয়ারদের ইউরোপ তথা ইংল্যান্ড থেকে নিয়ে আসা হতো এবং এখানে উপর থেকে চাপিয়ে দেওয়া তথাকথিত আধুনিক প্রযুক্তিবিদ্যাকে কার্যকরী করা হয়েছিল। অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যায় যে রেলপথের যে ওয়ার্কশপ জামালপুরে তৈরি হয়েছিল, সেটা একটা বিচ্ছিন্ন দ্বীপ। অর্থাৎ তার আনুষঙ্গিক পার্শ্ববর্তী এলাকার সাথে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কোনো সম্পর্ক ছিল না। সম্পূর্ণটাই ইংল্যান্ড থেকে আমদানি করা হতো। সম্পূর্ণ প্রযুক্তি, সম্পূর্ণ যন্ত্রপাতি ইংল্যান্ড থেকে আমদানি করা হতো। ভারতে এর বিকাশ সেইভাবে ঘটেনি। টেলিগ্রাফের ক্ষেত্রেও এই একই ঘটনা প্রযোজ্য। ইংল্যান্ডে যেমনটা নিম্ন স্তর থেকে ধীরে ধীরে প্রযুক্তির উন্নতি, বিজ্ঞানের প্রসার ঘটেছিল, ভারতে কিন্তু সেই রকমটা হয়নি। ভারতে উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছিল, বাইরে থেকে বিজ্ঞান প্রযুক্তি নিয়ে এসে চাপিয়ে দেওয়া হয়েছিল। সেখানে ভারতীয়দের খুব বেশি অংশগ্রহণ ছিল না। অন্যদিকে কয়লা শিল্পের বিকাশের ক্ষেত্রেও লক্ষ্য করা যায় যে প্রথাগত যে উৎপাদন পদ্ধতি, তার মাধ্যমেই কয়লার উত্তোলন করা হতো। অর্থাৎ কয়লা উত্তোলনের ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি বা প্রযুক্তির ব্যবহার হতো না।
মূলত কৃষিতে ব্যবহৃত বিভিন্ন কৃষি যন্ত্রপাতি যথা কোদাল, বেলচা, কাস্তে এই ধরনের যন্ত্রপাতি কয়লা তোলার কাজে সেই সময়কার খনি শ্রমিকরা ব্যবহার করত। ফলে প্রশাসনিক স্তর থেকেও যে খনি কোম্পানিগুলো কয়লা উত্তোলন করত তাদেরকে কিন্তু উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়নি। অন্যদিকে উদ্ভিদ নিয়ে গবেষণার জন্য বন আইন বা উদ্ভিদ গবেষণা কেন্দ্র বা বোটানিক্যাল গার্ডেনের মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল, কিন্তু সেটা নিছকই ছিল ইংল্যান্ডের জাহাজ শিল্পের জন্য এবং রেল লাইনের স্লিপার এর জন্য কাঠের চাহিদা মেটানোর জন্য ভারতীয় বনজ সম্পদ এর পুঙ্খানুপুঙ্খ সমীক্ষার ভিত্তিতে একে আরও সুচারুভাবে কিভাবে এই বনজ সম্পদকে শোষণ করা যায় তার ব্যবস্থা। সেখানে ভারতীয় উদ্ভিদ বিজ্ঞানের যে প্রসার ঘটেছিল এমনটা কিন্তু নয়। এতৎসত্ত্বেও ঊনবিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতকের গোড়ার দিকে অনুবাদের মাধ্যমে বিজ্ঞান চিন্তাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বেশ কয়েকজন ভারতীয়, যার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা যায়। এই বিখ্যাত ঔপন্যাসিক প্রকৃতপক্ষে ডারউইন মতবাদের সাথে প্রাচীন হিন্দু ধর্মের সম্পর্কের কথা তুলে ধরার চেষ্টা করেছেন। অন্যদিকে রামচন্দ্র, বিখ্যাত গণিতজ্ঞ রামচন্দ্র, তিনিও প্রাচীন যে গণিত চর্চা তার সাথে ক্যালকুলাসের সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিলেন। অন্যদিকে জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায় প্রমুখ বিজ্ঞানী পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিদ্যায় ব্যুৎপত্তি অর্জন করেছিলেন, কিন্তু এই ক্ষেত্রে প্রশাসনিক স্তরের কোনো সহযোগিতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে 1890-এর দশক পর্যন্ত ব্রিটিশ কর্তৃপক্ষ ভারতে তথাকথিত আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি প্রসারের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল। এতৎসত্ত্বেও বিংশ শতকের প্রথম অর্ধ থেকেই বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এই ক্ষেত্রে রোনাল্ড রসের কথা বলা যায়, যিনি ম্যালেরিয়ার প্রতিষেধক ওষুধ আবিষ্কার করে সেই সময় নোবেল পুরস্কার পেয়েছিলেন। এছাড়া ক্যালকাটা ট্রপিক্যাল মেডিসিনের প্রতিষ্ঠা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি স্বাক্ষর বহন করে। 1838 খ্রিস্টাব্দে ন্যাশনাল প্ল্যানিং কমিশন এবং 1938 খ্রিস্টাব্দে ন্যাশনাল প্ল্যানিং কমিটি এবং 1945 সালে বোম্বে পরিকল্পনার যে ঘোষণাপত্র, সেখানেও কিন্তু ব্যক্তিগত উদ্যোগে ভারতীয়রা বিজ্ঞানের প্রসারের কথা বললেও প্রশাসনিক স্তর থেকে ইংরেজ ঔপনিবেশিক কর্তৃপক্ষ ভারতে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারের কথা কখনোই ভাবেনি। যেটুকু বিজ্ঞান ও প্রযুক্তির প্রবেশ প্রশাসনিক স্তরে ঘটেছিল তার মূল উদ্দেশ্যই ছিল অর্থনৈতিক এবং সামরিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও ভারতীয় সৈন্য, ভারতীয় কাঁচামাল, ভারতীয় প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার করা হয়েছিল, অথচ ভারতে তথাকথিত আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে ভারতে
সুষ্ঠু প্রশাসনিক কাঠামো গড়ে তোলার কোনো প্রয়াস লক্ষ্য করা যায়নি। Pause button. Stop button.